অষ্টমঙ্গলায় এক পর্যায়ে বাধ্য হয়ে এবার স্রোতের সাথে এক বিছানায় শুতে হলো সার্থককে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাত হওয়া মাত্রই স্রোত বলতে থাকে যে স্যার এখানে তো আর আপনার জন্য আমি এত বড় একটা সোফা নিয়ে আসার ব্যবস্থা করতে পারবো না, তাই আপনাকে আজ রাতটুকু অন্তত এখানেই ম্যানেজ করতে হবে। আপনি বরঞ্চ একটা কাজ করুন, আপনি বেডে ঘুমিয়ে পড়ুন, আমি বরঞ্চ মেঝেতে শুয়ে পড়বো। আর দরজা যেহেতু লাগানো আছে কেউ আন্দাজ করতে পারবেন না, আপনি সেই সম্পর্কে একদমই কিছু টেনশন করেন, আপনি বরঞ্চ আপনার মতো করে ঘুমিয়ে পড়ুন। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে না, এটা মোটেও ভালো দেখা যায় না, তোমার বাপের বাড়িতে এসেছি আমি, আর আজকে একটা রাতেরই তো ব্যাপার, তুমি বরঞ্চ আমার সাথে বেডেই শুয়ে পড়ো, কারণ এখানে তুমি যদি মেঝেতে শো তাহলে আমার আরও বেশি লজ্জা লাগবে আর আমার কোনো মতেই ঘুম হবে না। তার থেকে বরঞ্চ ভালো যে এক রাত দুজনে না জেগে বরঞ্চ একসাথে ঘুমিয়ে পড়ি, সেটাই বরঞ্চ বেটার হবে। অন্যদিকে স্রোত বলতে থাকে যে স্যার এবার কিন্তু আপনি জেদ করছেন, আপনি খুব ভালো করেই জানেন যে আমি যদি আপনার পাশে ঘুমাই আপনি কোনো মতে কমফোর্টেবলি ঘুমাতে পারবেন না, আর আমি চাই না যে আমার বাড়িতে এসে আপনি কোনো মতে আনকমফোর্টেবল ফিল করেন, কারণ আপনি তো বৌমনির কথা শুনলেনই যে বৌমনি কিন্তু কোনো মতেই চাইবে না যে এই বাড়িতে আসা অবস্থায় আপনার কোনো রকম কোনো আদরে আপ্যায়নে কমতি থাকুক। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে আমি কি একবারও বলেছি যে আমার যত্ন দিতে কোনো রকম কোনো খামতি রেখেছে? উল্টো এই সুযোগে আমি নিজেকে আরও বেশি সৌভাগ্যবান বলে মনে করি যে আমি এ বাড়ির জামাই হয়েছি, কারণ যে পরিমাণে আজকে আমাকে জামাই আদর করা হয়েছে সেটা আমি কোনোদিনও ভুলবো না। অন্যদিকে এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে যাক, আপনার মন জয় যে করতে পেরেছি সেটাই অনেক। অন্যদিকে সার্থক বলতে থাকে যে আমি হয়তো বা এই ফিলিংসটাই কোনো মতে পেতাম না যদি না তোমাকে বিয়ে করতাম বা এ বাড়ির জামাই হয়ে না আমি আসতাম। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার তাহলে আজকে আরেকটু কষ্ট করে ফেলুন প্লিজ, আপনি আমার কথাটা শুনুন, শুনে আপনি প্লিজ এখানে ঘুমিয়ে পড়ুন, আমি মেঝেতে শুয়ে পড়ছি, আমি বলছি আপনাকে, আপনি একদম টেনশন করেন না, কেউ কিছু জানতে পারবে না, কেউ টেরও পাবে না। তখন এই কথা বলা মাত্র স্রোত যখন মেঝেতে ঘুমানোর জেদ করতে থাকে ঠিক সেই মুহূর্তে সার্থক স্রোতকে টেনে হিচড়ে কোলে করে নিয়ে বলতে থাকে যে আজ রাতে কোনো রকম কোনো কথা চলবে না, তোমার কোনো জেদ চলবে না, আজকে রাতে আমরা একসাথে ঘুমাবো, তুমি ওর পাশে ঘুমিয়ে পড়ো আমি এই পাশে ঘুমিয়ে পড়ি, তারপরে যদি কোনো মতে তুমি এই খাট থেকে নামার চেষ্টা করো তাহলে কিন্তু আমি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাবার। তুমি নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পারছো স্রোত, আমি যদি একবার দরজা খুলে মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে যাই তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে সকলে কিন্তু প্রশ্নের তীরটা তোমার দিকেই ছুটবে, তখন নিশ্চয়ই তুমি সকলের প্রশ্নের উত্তর দিতে পারবে না, আর তখন নীলু দিদিভাই যে সন্দেহটা করছিল সেটাই সত্য হয়ে যাবে। আমি তাই তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি প্লিজ তুমি এমন কোনো কিছু করো না যার ফলে কিনা আমরা নীলু দিদিভাইয়ের সন্দেহের শিকার হয়ে যাই। তখন একথা বলা মাত্র নীলু বাইরে দাঁড়িয়ে বলতে থাকে যে না, আর যাই হোক না কেন স্রোত সার্থক আমার সামনে যতটাই সুখী হওয়ার তালবাহানা করুক না কেন, কোনো মতেই আমার বিশ্বাস হচ্ছে না যে ওরা এক সম্পর্কে সুখী হয়েছে, কারণ ওদেরকে দেখে যথেষ্ট পরিমাণে মনে হচ্ছে যে ওরা একে অপরের থেকে আলাদা থাকলেই কমফোর্টেবল, আর সেইখানে কিনা ওরা এক ঘরে একসাথে এক বিছানায় শোবে সেটা কোনো মতেই সম্ভব না। কোনো না কোনোভাবে আমাকে যাচাই তো করতেই হবে যে আদৌ ওদের মধ্যে সম্পর্কটা ভালো আছে কি না। অন্যদিকে কথা বলা মাত্র নীলু যখন জানালা দিয়ে আড়ি বাঁধতে যায় ঠিক সেই মুহূর্তে স্রোত এবং সার্থকে এক বিছানায় দেখে নীলু বলতে থাকে যে তার মানে আমার মিথ্যে সন্দেহটাই শুধু শুধু ছিল, কারণ এখানে তো স্রোত এবং সার্থক দিব্যি এক বিছানায় শুয়ে পড়েছে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে দেখেছো কিরকম চালাকি করলাম, তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো।